একটা আলু নিলাম মোটামুটি বড় সাইজের, মনে করো এটা এরকম, এটাকে আমরা ধরলাম কি অক্সিজেন। আর ছোট দুইটা আলু নিলাম, এটাকে এরকম আমরা নিলাম, এই দুই পাশে স্থাপন করলাম, মাঝখানে কাঠি দ্বারা এটা বড় আলুর সাথে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এই দুইটা কিন্তু হাইড্রোজেন, এটাও একটা হাইড্রোজেন পরমাণু, এটাও একটা হাইড্রোজেন পরমাণু, আর মাঝখানে এটা কিন্তু অক্সিজেন পরমাণু। এবং এই আমরা খেয়াল করব যাতে এই দুইটা হাইড্রোজেন পরমাণুর ভিতরের কোণটা 104.5 ডিগ্রি কোণে হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা একটি পরমাণু মডেল তৈরি করে স্যারকে আমরা দেখাতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন। তো ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন, এটা কিন্তু আমার 3 নাম্বার পর্ব। যদি এই অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় ভিডিও সহ পঞ্চম অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। পার্ট 4-5 পরমাণু ও অণু। আমরা ডাল্টনের পরমাণুবাদ থেকে জানলাম যে আমরা ডাল্টনের পরমাণুবাদ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। পদার্থসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কথাগুলো আমরা জানতে পারছি ডাল্টনের পরমাণুবাদ থেকে। এই ক্ষুদ্র কণাদেরকে পরমাণু বলা হয়। তো এই ক্ষুদ্র কণাদেরকে কি বলা হয়? পরমাণু। তবে পরমাণু সাধারণত স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। তো পরমাণুগুলো কি স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তো পরমাণু সমূহ কি একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, অণুরা মুক্ত অবস্থায় থাকতে পারে। তো এখান থেকে আমরা মূলত কিন্তু পরমাণু এবং অণুর মধ্যে একটা পার্থক্য আমরা জানতে পারলাম। সেটা হলো পরমাণু সমূহ স্বাধীনভাবে থাকতে পারে না, কিন্তু অণুসমূহ স্বাধীনভাবে থাকতে পারে। মৌলিক পদার্থের বেলায় শুধু ওই পদার্থের অণুরা যুক্ত হয়ে অণু গঠন করে। তো মৌলিক পদার্থ আমরা জানি 118টি মৌলিক পদার্থের বেলায় মানে তারা কি করতেছে, তাদের পরমাণুরা যুক্ত হয়ে অণু গঠন করতে পারে। যেমন দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করে। দেখো এই যে একটা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু মিলিত হয়ে কি অক্সিজেনের একটা অণু গঠন করছে। অক্সিজেনের অণুর সংকেত কিন্তু হলো O2, এই যে এরকম করে লিখতে হয়। অন্যভাবে বলা যায় অক্সিজেন নামের মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। আমরা যে অক্সিজেন নামক মৌলিক পদার্থটা দেখি, সেটা কিন্তু অক্সিজেনের ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। আবার অক্সিজেনের একটি অণুকে ভাঙলে অক্সিজেনের দুটি পরমাণু পাওয়া যাবে। তো অক্সিজেনের কি একটি অণুকে যদি ভাঙি, দেখো এই একটা অক্সিজেনের অণু, এটাকে যদি আমি ভাঙি তাহলে অক্সিজেনের এরকম দুইটি পরমাণু পাবো। এখানে দেখো এই যে একটা জায়গাতে দেখানো হয়েছে যে অক্সিজেনের অণুগুলো কিভাবে আছে। ঠিক আছে, দুটি অক্সিজেন পরমাণু একসাথে আছে, এই যে অর্থাৎ O2 আকারে আছে। এইভাবে অক্সিজেনের পরমাণু থাকতে পারে এবং অণু থাকে। এই অণুগুলো কিন্তু মুক্ত অবস্থায় থাকতে পারে। একটি পাত্রে অক্সিজেন গ্যাস, অণুগুলো মুক্ত অবস্থায় আছে। এই চিত্রে কিন্তু এটাই দেখানো হয়েছে। এবার একটি যৌগিক পদার্থ যেমন পানির কথা বিবেচনা করি। আমরা এখন কি একটি যৌগিক পদার্থ পানির কথা বিবেচনা করি। পানি সংকেতটা কি আমরা জানি? দেখো পানির সংকেত হলো কিন্তু H2O। এটা হলো পানির একটি অণুর সংকেত। একটি পাত্রে কয়েক ফোঁটা পানি নিয়ে একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে থাকি। আমরা একটা পাত্রে পানি নিয়ে মানে কয়েক ফোঁটা পানি নিয়ে একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে থাকবো। এক পর্যায়ে আমরা ছোট্ট এক ফোঁটা পানি পাবো। আমরা কিন্তু শেষে যে এক ফোঁটা পানি পাবো, এই এক ফোঁটা পানিও কিন্তু অসংখ্য পানির অণুর সমষ্টি। সেই এক ফোঁটা পানিও অসংখ্য পানির কণার সমষ্টি। এক পর্যায়ে হয়তো আমরা একটি মাত্র পানির কণা পাবো, যে কণাতে পানির বৈশিষ্ট্য বজায় থাকে। অর্থাৎ এক গ্লাস পানি যদি নেই, এটাকে পানি ভাঙতে ভাঙতে আমরা শেষে এক ফোঁটা পানি পাবো। এক ফোঁটা পানির ভিতরে পানিকেও যদি আমরা ভাঙতে থাকি, সর্বশেষ যাই আমরা একটি পানির অণু পাবো। এই এক ফোঁটা একটা পানির অণুও কিন্তু এর ভিতরে পানির সকল প্রকার বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই ক্ষুদ্র কণাটি হলো পানির অণু। পানির একটি অণু মুক্ত অবস্থায় থাকতে পারে, মানে পানির একটি অণু মুক্ত অবস্থায় থাকতে পারে। পানি যে ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, সেও একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে। দেখো এখানে পানির কতগুলো অণু দেখানো হয়েছে। তো এই যে ছোট ছোট যেগুলা, এটা কিন্তু দুইটা হাইড্রোজেনের পরমাণু, আর এই যে বড়টা যেটা দেখানো হয়েছে, এটা হলো অক্সিজেনের একটি পরমাণু। আমরা কিন্তু এখান থেকে এটা বুঝতে পারলাম পানি আসলে পানির অণুর সমষ্টি। এই চিত্র দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো একটি পানির অণুকে ভাঙলে আরো ক্ষুদ্র কণা পাওয়া যায়। একটি পানির অণুকে কি এবার ভাঙা যায় না? হ্যাঁ, ভাঙা যায়। ভাঙলে আমরা
ক্ষুদ্রকণা পাবো, তবে সেগুলো স্বাধীনভাবে থাকতে পারে না। কারণ একটি পানির অণুকে ভাঙি যদি আমরা, তাহলে সেইখানে আমরা অক্সিজেনের একটা পরমাণু এবং হাইড্রোজেনের ২ টি পরমাণু পাবো আরকি। এই পরমাণুগুলো কিন্তু স্বাধীন অবস্থায় থাকতে পারে না। আমরা আগে থেকে জানতে পারছি যে এগুলো স্বাধীনভাবে থাকতে পারবে না। সেগুলো পানির বৈশিষ্ট্য ধারণ করে না। যেহেতু এই পরমাণুগুলো কিন্তু পানির বৈশিষ্ট্য বহন করবে না। এটা এই অক্সিজেনের একটা পরমাণু থেকে আমরা অক্সিজেন পরমাণুর বৈশিষ্ট্যগুলো পাবো। এই হাইড্রোজেনের পরমাণু থেকে হাইড্রোজেনের বৈশিষ্ট্য পাবো। কিন্তু আমরা পানির বৈশিষ্ট্য পাবো না। আসলে তারা আর পানির কণা থাকে না। একটি পানির অণুকে ভাঙলে একটি অক্সিজেন পরমাণু ও ২ টি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। অন্যভাবে বলা যায় একটি অক্সিজেন পরমাণু ও ২ টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি পানির অণু গঠন করে। দেখো এখানে একটি পানির অণু আছে, এটাকে ভেঙে কিন্তু আমরা অক্সিজেনের ২ টি পরমাণু অক্সিজেনের একটা পরমাণু এবং হাইড্রোজেনের ২ টি পরমাণু কিন্তু আমরা এখানে পাইছি। আবার যদি আমরা বিপরীতভাবে চিন্তা করি, তাহলে একটি অক্সিজেন পরমাণু এবং ২ টি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি পানির অণু গঠন করে। তো এই চিত্রতে দেখো এই মাঝখানে কিন্তু অক্সিজেনের পরমাণু দেওয়া হয়েছে এবং ২ পাশে ২ টি হাইড্রোজেনের পরমাণু দেওয়া হয়েছে। মাঝখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো ১০৪.৫ ডিগ্রি। ডিগ্রি দ্বারা সাধারণত কোণকে বোঝায়। অর্থাৎ এই যে অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেনের ২ টি পরমাণু সবসময় ১০৪.৫ ডিগ্রি কোণে অবস্থান করে। তো এখানে একটা কাজ আছে, গোলাকার সহজলভ্য কোনো বস্তু যেমন আলু বা কাদামাটির তৈরি মার্বেল ও কাঠি দিয়ে পানি এবং অক্সিজেনের পরমাণু মডেল তৈরি করো। এটা কিন্তু আমাদেরকে তৈরি করতে বলছে। হাইড্রোজেন পরমাণু দ্বয় অক্সিজেনের সাথে ১০৪.৫ ডিগ্রি কোণ তৈরি করে। মানে আমরা এমন একটা পরমাণু মডেল তৈরি করব যাতে হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণুর সাথে ১০৪.৫ ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা আমরা কিভাবে করব? ধরো একটা আলু নিলাম। মোটামুটি বড় সাইজের, মনে করো এটা এরকম। এটাকে আমরা ধরলাম কি অক্সিজেন। আর ছোট ২ টা আলু নিলাম, এটাকে এরকম আমরা নিলাম। এই ২ পাশে স্থাপন করলাম। মাঝখানে কাঠি দ্বারা এটা বড় আলুর সাথে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এই ২ টা কিন্তু হাইড্রোজেন। এটাও একটা হাইড্রোজেন পরমাণু, এটাও একটা হাইড্রোজেন পরমাণু। আর মাঝখানের এটা কিন্তু অক্সিজেন পরমাণু। এবং এই আমরা খেয়াল করব যাতে এই ২ টা হাইড্রোজেন পরমাণুর ভিতরের কোণটা ১০৪.৫ ডিগ্রি কোণে হয়। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা একটি পরমাণু মডেল তৈরি করে স্যারকে আমরা দেখাতে পারি। আশা করি বুঝতে পারছো। তো তাহলে পরমাণু ও অণুর পার্থক্য ও সম্পর্ক বোঝা গেল। মানে উপরের আলোচনা থেকে আমরা কিন্তু অণু পরমাণুর পার্থক্য এবং সম্পর্ক বুঝতে পারলাম। পরমাণু নামক ক্ষুদ্রকণা দ্বারা পদার্থ গঠিত হয়। সকল পদার্থই পরমাণু নামক ক্ষুদ্রকণা দ্বারা গঠিত। এরা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। এরা স্বাধীনভাবে থাকতে পারে না। ২ বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে। দেখি ২ বা ততোধিক পরমাণু মিলে কিন্তু একটা অণু গঠিত হয়। একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অণু গঠন করে। আসলে অণু হলো ২ প্রকার। একটা হলো মৌলিক পদার্থের অণু, আরেকটা হলো যৌগিক পদার্থের অণু। তো আর ২ বা ততোধিক পদার্থের পরমাণু মিলে যৌগিক পদার্থের অণু গঠন করে। অণু স্বাধীনভাবে থাকতে পারে। তো এখান থেকে আমরা পরমাণু এবং অণুর যে পার্থক্য, এখান থেকে কিছু পার্থক্য আমরা জানতে পারছি। তারপর তোমাদের জানার সুবিধার্থে আমি একটু বলে দেই যে সাধারণত মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলা হয়, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে সাধারণত অণু বলা হয়। তো অণু স্বাধীনভাবে থাকতে পারে, পরমাণু কিন্তু প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে না। আর ৩ নম্বর পার্থক্য হলো পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। ৪ নম্বর পার্থক্য হলো পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাই। পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামের ৩টি মৌলিক কণিকা আমরা কিন্তু পাই। আর অণুকে ভাঙলে আমরা বিভিন্ন মৌলের পরমাণু পাবো। এই হলো অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্টস করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।